প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে অনার্স প্রথম বর্ষের প্রধান প্রধান বৈদেশিক সরকার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই কোর্সের উপরে ব্রিটিশ সংবিধানের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। ব্রিটিশ সংবিধানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনার পূর্বে ব্রিটেনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটি মানচিত্র, যেটি বর্তমান যুক্তরাজ্যের মানচিত্র। বোঝা যাচ্ছে দেশটি সমুদ্র বেষ্টিত একটি দেশ। এর একদিকে উত্তর সাগর এবং অন্যদিকে উত্তর আটলান্টিক মহাসাগর, এবং ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস এই অঞ্চলগুলো নিয়ে মূলত যুক্তরাজ্য গঠিত। যুক্তরাজ্যের স্থানীয় নাম ব্রিটেন বা ইউনাইটেড কিংডম এবং রাষ্ট্রীয় নাম গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ব্রিটেন। 1706 সালে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ঐক্যবদ্ধ হয়ে সরকারিভাবে গ্রেট ব্রিটেন নামটি গ্রহণ করে। এরপর 1801 সালে আয়ারল্যান্ডের পার্লামেন্ট গ্রেট ব্রিটেনের সাথে আয়ারল্যান্ডকে সংযুক্ত করার প্রস্তাব গ্রহণ করে। এভাবে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড নিয়ে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড ব্রিটেন গঠিত হয়। 1922 সালের পূর্ব পর্যন্ত এই নামেই ছিল, কিন্তু 1922 সালের পর দক্ষিণ আয়ারল্যান্ড বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ স্বাধীন এবং স্বতন্ত্র দেশ হয়। এর ফলে বর্তমানে গ্রেট ব্রিটেন বলতে আমরা ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডকে বুঝি, এবং এটি হচ্ছে গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ব্রিটেন। গ্রেট ব্রিটেন বা উত্তর আয়ারল্যান্ড এই অঞ্চলটি একটি বহুজাতিক অঞ্চল, কেননা এই অঞ্চলে অনেক জাতি গোষ্ঠী এই অঞ্চলকে জয় করে এবং এই অঞ্চলে বসতি স্থাপন করে। এর মধ্যে না বললেই নয় অ্যাঙ্গেলস অর্থাৎ অ্যাঙ্গোলা স্যাক্সন যারা জার্মান জাতি, নরমান জাতি যারা ফরাসি জাতি, এরকম জুট, ডেন প্রভৃতি রাজবংশ ইংল্যান্ড দখল করে এবং এখানে বসতি গড়ে তোলে, এবং এভাবেই ব্রিটিশ জাতির উদ্ভব ঘটেছে। যদিও এ সমস্ত উপজাতি বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে এবং সকলেই এখন ব্রিটিশ জাতি হিসাবে পরিগণিত। ব্রিটিশ একটি সাংবিধানিক রাজতন্ত্র। এখানে রাজা বা রানী নামমাত্র প্রধান, বরং এখানে মূল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি ক্যাবিনেটের উপর। ক্যাবিনেটই মূলত সকল ক্ষমতার উৎস। এখানে আমাদের দেশের রাষ্ট্রপতির মতো ওই দেশে রাজা বা রানী কিছু সাংবিধানিক দায়িত্ব পালন করেন। ব্রিটিশে রাজা বা রানীকে অত্যন্ত শ্রদ্ধা করা হয় এবং ব্রিটেনকে রাজা বা রানীর দেশ হিসেবেও তারা মনে করে থাকে। এটি পৃথিবীর অন্যতম ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল এবং বিশ্ব রাজনীতিতে এটি অত্যন্ত প্রভাবশালী দেশ হিসাবে পরিচিত। ব্রিটিশ সংবিধানের উৎপত্তি ও ক্রমবিকাশ তোমাদের জানানোর আগে ছোট করে সংবিধান কি, সংবিধান বলতে কী বোঝো সেটি একটু আলোচনা করে নিই। প্রতিটি গণতান্ত্রিক দেশে বর্তমানে সংবিধান একটি অপরিহার্য বিষয়। সংবিধান হলো রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য সেই সমস্ত নীতিসমূহ যা দলিলে লিপিবদ্ধ থাকে, আবার অলিখিতও থাকতে পারে। যেমন এরিস্টটল বলেছেন, সংবিধান হলো একটি জাতির দর্পণ স্বরূপ যা জাতি নিজে বেছে নিয়েছে। অন্যান্য তাত্ত্বিক সংবিধানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তো সংবিধান হলো বর্তমানে আধুনিক বিশ্বে একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের রূপরেখা কেমন হবে, বৈদেশিক সম্পর্ক কেমন হবে, অর্থাৎ অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে, এদেশের শাসন ব্যবস্থা কেমন হবে, সব বিষয় এখানে লিপিবদ্ধ থাকে। এজন্য কোনো দেশ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে শুরুতেই আমাদের সে দেশের সংবিধান সম্পর্কে জানতে হবে, তাহলেই সে দেশ সম্পর্কে আমরা জানতে পারব। এবারে জেনে নেই
ব্রিটিশ সংবিধান। তোমাদের আগেই বলেছি যে সংবিধান লিখিত হতে পারে আবার অলিখিত হতে পারে। তো অলিখিত সংবিধান বলা হয় যুক্তরাজ্যের সংবিধানকে, কারণ তাদের সংবিধান তৈরি হয়নি, বরং গড়ে উঠেছে ক্রমবর্ধমান ধারায়, এবং এটিকেই বলা হয় বিশ্বের প্রাচীনতম সংবিধান। এজন্য একে দ্য মাদার অফ অল কনস্টিটিউশন হিসাবে অভিহিত করা হয়। তবে অন্যান্য দেশের সংবিধানের মতো এটি তৈরি হয়নি, বরং বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে এই সংবিধানটি গড়ে উঠেছে। কেননা ব্রিটেনের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কোনো নির্দিষ্ট পরিষদ বা কোনো বিপ্লবী পরিষদ কর্তৃক বা কোনো রাজাদেশ বলে ব্রিটিশ সংবিধান সৃষ্টি লাভ করেনি, বরং এটি দীর্ঘ ধীর অব্যাহত প্রধানত শান্তিপূর্ণ ক্রম পরিবর্তনেরই ফল। অধ্যাপক ফাইনার বলেছেন, ইট ইজ এ কনস্টিটিউশন অফ নেভার ইন্ডিং ইভ্যালুয়েশন, অর্থাৎ ব্রিটিশ সংবিধান বিরতিহীন ক্রমবিকাশমান সংবিধান, অর্থাৎ সংবিধান ভবিষ্যতে আরও বিকশিত হতে পারে। এজন্য প্রফেসর অগ বলেছেন, ইংলিশ কনস্টিটিউশন ইজ আ লিভিং অর্গানাইজেশন, অর্থাৎ ব্রিটিশ সংবিধান একটি জীবন্ত সংগঠন। অন্যদিকে বার্নার্ড শ বলেছেন যে, উই হ্যাভ দ্য কনস্টিটিউশন বাট নোবডি নোজ হোয়াট ইজ ইট ইজ নট রিটেন ডান বাই এনি হোয়ার, অর্থাৎ ব্রিটিশ সংবিধান এমন একটি সংবিধান যেটি কোথাও কেউ জানে না, কোথাও লেখা নেই। অর্থাৎ ব্রিটিশ সংবিধান কতগুলো আইন, প্রথা, ডিক্রি, বিচারকের রায়, বিভিন্ন উপায়ে আজকের এই পর্যায়ে এসেছে। ব্রিটিশ সংবিধানের উৎপত্তি ও ক্রমবিকাশ এবারে আলোচনা করব। তোমাদের আগেই বলেছি যে ব্রিটিশ সংবিধান একদিনে গড়ে ওঠেনি, বিভিন্ন যুগ, বিভিন্ন পর্যায়, ক্রমবর্ধমান ধারায় বিভিন্ন আইনকানুন তৈরি হয়, এবং এই আইনকানুনগুলোই ব্রিটিশ সংবিধান হিসাবে পরিগণিত হয়। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ব্রিটিশ সংবিধান অলিখিত, তাদের নির্দিষ্ট কোনো আমাদের মতো সংবিধান নেই। তাদের সংবিধান হচ্ছে বিভিন্ন প্রথা, তাদের সংবিধান বলতে বিভিন্ন আইন, বিভিন্ন রাজার আদেশ, বিভিন্ন চুক্তি, বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন রাজার সময় বিভিন্ন ঘটনাবলী, এগুলো সময়ে যে তোমার যে বিভিন্ন আইনকানুনগুলো তৈরি হয়েছিল সেগুলোর সমষ্টিকে আসলে ব্রিটিশ সংবিধান বলা হয়। এজন্য ব্রিটিশ সংবিধানের উৎপত্তি বা ক্রমবিকাশ যখন আমরা আলোচনা করব, তখন আসলে এই জিনিসগুলোই আমাদেরকে আলোচনা করতে হবে। বিভিন্ন যুগে কী কী ঘটনাগুলো ঘটেছে, কিভাবে আইনগুলো তৈরি হয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে, তাহলেই আমরা ব্রিটিশ সংবিধান সম্পর্কে জানতে পারবো। আর একটা কথা বলে রাখি যে ব্রিটিশরাই একমাত্র জাতি, তারা প্রথাকে অত্যন্ত শ্রদ্ধা করে, তারা প্রথাগুলো মেনে চলার চেষ্টা করে। এজন্য বিভিন্ন যে প্রথাগুলো তাদের তৈরি হয়েছে, বিভিন্ন চুক্তিগুলো তৈরি হয়েছে, সেগুলোই আসলে তারা মেনে চলে, এবং এগুলোই আসলে তাদের সংবিধানের ভিত্তি। যেমন তোমাদের প্রথমে আলোচনা করি অ্যাংলো স্যাক্সন যুগ। এই অ্যাংলো স্যাক্সনরা জার্মান জাতি, তারা একটি সময় ব্রিটেনকে দখল করে নেয়, এবং তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রায় 600 বছরের মতো তারা শাসন ব্যবস্থা টিকে রাখে। এরা দুটি ব্যবস্থা, তারা দুটি মৌলিক কাঠামোর ব্যবস্থা তারা করে। এটি হচ্ছে আমরা যে রাজতন্ত্র বলি, সেই রাজতন্ত্রের আবির্ভাব তারা ঘটায়, এবং সংসদীয় ব্যবস্থারও গ্রাহ্যপত্তন ঘটে এই যুগে। এবং এরা উত্তরাধিকারী সূত্রেই রাজার পদে আসীন হন, এবং তারা ওই সময়টাতে বিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে একটি পরিষদ গঠন করেন, যাকে বলা হয় উইটেনাগেমট। এই উইটেনাগেমট আবার ইংল্যান্ডের এটি রাজার উপদেষ্টা পরিষদ হিসাবে প্রশাসনিক, আইন প্রণয়ন ও বিচার বিভাগীয় কার্যাদি অংশগ্রহণ করেছিল। এই পরিষদ উইটান এবং বিজ্ঞজন সভা নামেও পরিচিত ছিল। এই পরিষদ সাংবিধানিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়, এবং বর্তমান যে ক্যাবিনেটের কথা বলি আমরা, ক্যাবিনেটের উৎপত্তি মূলত এই উইটান থেকেই হয়। এরপরে নরমান যুগ, অ্যাংলো স্যাক্সনকে তাড়িয়ে নরমানরা, যারা ফরাসি জাতি, এই ফরাসির নরমানরা 1066 সালে এই নরমান্ডির, ফ্রান্সের নরমান্ডি একটি জায়গা, যেটির রাজা উইলিয়াম ইংল্যান্ড জয় করে এবং ইংল্যান্ডের রাজা হিসেবে ঘোষণা করেন।
এবং এটি ব্রিটিশ শাসনের একটি ক্রমবিকাশের দ্বিতীয় পর্যায়ে বলা যায়, অর্থাৎ অ্যাংলো স্যাক্সনের পরেই এর অবস্থান। এ সময় নরমান রাজাদের ক্ষমতা ও বৃদ্ধি পেতে থাকে এবং রাজার সাথে একটি সংগঠিত রাজনৈতিক রূপ হিসাবে সাম্যবাদ বিকশিত হয়। নরমানদের শাসনামলে উইটান দুটি পৃথক সংস্থায় পরিণত হয়। একটিকে বলা হতো বৃহত্তর পরিষদ, আর একটা হচ্ছে ক্ষুদ্রতর পরিষদ। বৃহত্তর পরিষদের সদস্যরা থাকতো প্রধান রাজকর্মচারী, আর্চ বিশপ, বিভিন্ন নাইট উপাধিপ্রাপ্ত ব্যক্তিগণ, এবং ক্ষুদ্রতর পরিষদ হচ্ছে দৈনন্দিন কাজে সহযোগিতার জন্য একটি পরিষদ গঠন হয়, যারা রাজকর্মচারী বা ব্যারনদেরকে নিয়ে পরিষদ গঠিত হতো। অন্যদিকে তোমরা ম্যাগনা কার্টার নাম শুনেছ, ম্যাগনা কার্টার চুক্তি বা ম্যাগনা কার্টার সনদ 1213 সালে রাজা জন এর আদেশে প্রত্যেক কাউন্টি মানে প্রদেশ ওদের দেশে বলা হয়, কাউন্টি থেকে 4 জন করে নাইট বৃহত্তর পরিষদে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথে প্রতিনিধিত্ব ব্যবস্থার সূত্রপাত হয়। এবং এই 1215 সালের 15 জুন রুনিমিট প্রান্তরে রাজা জন এবং ব্যারনদের মধ্যে ঐতিহাসিক একটি চুক্তি হয়, যেটিকে ম্যাগনা কার্টা বলা হয়। এই ম্যাগনা কার্টার মাধ্যমে রাজার ক্ষমতা অনেকাংশেই কমে যায় এবং রাজার বিভিন্ন বিষয়ে জনগণ হস্তক্ষেপ করতে পারে এবং কিছু কিছু বিষয়ে রাজা তার ক্ষমতা হারিয়ে ফেলেন। যেমন রাজা কোনো পরাধীন ব্যক্তিকে বিনা বিচারে বা বেআইনিভাবে গ্রেপ্তার করতে পারবে না, নির্বাসন দিতে বা সম্পত্তিচ্যুত করতে পারবে না। যদিও প্রচার করা হয় যে ম্যাগনা কার্টা জনগণের অধিকারের সনদ, কিন্তু এই সনদ মূলত ছিল ভূমিধিকারী ও পুরোহিতদের স্বার্থ রক্ষার দলিল। এরপরে একটি পার্লামেন্টের উদ্ভব ঘটে। 4 নম্বরে দেখো তোমরা, পার্লামেন্ট উদ্ভব ঘটে ম্যাগনা কার্টা সম্পাদনের প্রায় 50 বছর পর, তৃতীয় হেনরির রাজত্বকালে, অর্থাৎ 1254 সালে কর ধার্যের বিষয়ে রাজার সাথে ভূমিধিকারীদের একটা বিবাদ দেখা দেয় এবং এই আন্দোলনের নেতৃত্ব দেন সাইমন দ্য মন্টফোর্ট। 1265 সালে সাইমন এক অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনে ব্যারন, যাজক, নাইটদের ছাড়াও প্রত্যেকের থেকে দুজন করে নির্বাচন করা হতো। তৃতীয় হেনরির আমলে বৃহত্তম পরিষদ, যেটা তোমরা এর আগে শুনলে যে বৃহত্তম পরিষদ যেটি নরমান যুগে ছিল, এই বৃহত্তম পরিষদকে তিনি পার্লামেন্ট হিসেবে অভিহিত করেন এবং এই সময় থেকেই মোটামুটি তোমাদের ইংল্যান্ডের ইতিহাসে পার্লামেন্ট প্রথার আবির্ভাব ঘটে। এরপরে প্রথম এডওয়ার্ডের যুগে 5 নম্বরে দেখো লর্ড সভা এবং কমন সভার উদ্ভব। প্রথম এডওয়ার্ড কর্তৃক আহত পার্লামেন্ট অধিবেশনের সদস্যগণ অভিজাত সম্প্রদায়, যাজক সম্প্রদায়, সাধারণ মানুষ, এই 3 স্বার্থগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে রাজা এডওয়ার্ড এই অভিজাত সম্প্রদায়ের প্রতিনিধি নিয়ে একটি কক্ষ তৈরি করেন, যে কক্ষটি বর্তমানে লর্ড সভা নামে পরিচিত, এবং অন্যদের কক্ষটি হচ্ছে কমন সভা, যার সদস্য হচ্ছেন সাধারণ নির্বাচিত প্রতিনিধিগণ। এরপরে বিভিন্ন যুদ্ধ সংঘটিত হয়, যেমন গোলাপের যুদ্ধ বা ওয়ার অফ রোজ। এই যুদ্ধের মাধ্যমে অনেক রাজনৈতিক সংস্কার সাধিত হয়। এছাড়া বিভিন্ন যুগ রয়েছে, যেমন স্টুয়ার্ট যুগ। এই স্টুয়ার্ট যুগের সময়ও রাজা স্টুয়ার্টের সময়ও বিভিন্ন সংস্কার সম্পন্ন হয় এবং এটিকে ব্রিটেনের সাংবিধানিক ক্রমবিকাশের ধারায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলা হয়। 7ম শতাব্দীতে স্টুয়ার্ট রাজারা পার্লামেন্টের ক্ষমতাকে খর্ব করে তাদের অধিকার এবং কর্তৃত্ব কায়েম করে। তারা তাদের ক্ষমতা স্বৈরাচারী মনোভাব প্রয়োগ করেন এবং অর্থাৎ রাজার যে ক্ষমতা সেটিকে বৃদ্ধি করেন, যেটি ম্যাগনা কার্টার সময় হয়তো কমে গিয়েছিল, সেটিকে তারা বৃদ্ধি করে আর কি। এরপরে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়। গৌরবময় বিপ্লব স্টুয়ার্ট বংশের দ্বিতীয় চার্লস পার্লামেন্টের প্রাধান্য স্বীকার করে নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হলেও পরবর্তীতে পার্লামেন্টের সাথে আবার স্টুয়ার্ট রাজাদের বিরোধ শুরু হয়। তবে 1688 সালে যুদ্ধ ছাড়া অর্থাৎ রক্তপাতহীন পদ্ধতির মাধ্যমে এই বিরোধের অবসান ঘটে বলে একে গৌরবময় বিপ্লব বলা হয় এবং এর মাধ্যমে স্টুয়ার্ট রাজা দ্বিতীয় জেমস দেশ থেকে বিতাড়িত হন এবং ফলে স্টুয়ার্ট রাজবংশের রাজত্বের অবসান ঘটে এবং 1689 সালে উইলিয়াম মেরি ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন এবং বিনা রক্তপাতে ঐতিহাসিক গৌরবময় বিপ্লবের সমাপ্তি ঘটে। এর মাধ্যমেও সাংবিধানিক অগ্রগতি সম্পন্ন হয়। এছাড়া তোমরা বিল অফ রাইটস বা অধিকারের বিল সম্পর্কে জানবে, যে 1689 সালে এই অধিকারের বিল বা বিল অফ রাইটস ব্রিটিশ সংবিধানের ক্ষেত্রে বিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এখানে রাজা এবং পার্লামেন্টের মধ্যে যেন আর দ্বন্দ্ব দেখা না দেয়, সেজন্য পার্লামেন্ট অধিকারের বিল লিপিবদ্ধ করে
এবং এ বিল গৃহীত হওয়ার পর আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পার্লামেন্টের প্রাধান্য স্বীকৃত হয় এবং রাজার ক্ষমতার অবসান ঘটে। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে দেওয়া হয় বিল অফ রাইটসে যে রাজার কী কী ক্ষমতা থাকবে এবং পার্লামেন্টের কী কী ক্ষমতা থাকবে। মূলত এখানে জনগণের ক্ষমতাটিকেই প্রাধান্য দেওয়া হয়। এর ফলে ইংল্যান্ডে গণসার্বভৌমত্ব ও আইনের শাসনের নীতি লিখিতভাবে প্রতিষ্ঠিত হয়। এরপরে দেখো ক্যাবিনেট প্রথার উদ্ভব 10 নম্বর পয়েন্টে। দ্বিতীয় চার্লসের সময় বর্তমান মন্ত্রিসভা বা ক্যাবিনেট প্রথার সূত্রপাত হলেও প্রথম জর্জ ও দ্বিতীয় জর্জের আমলে ক্যাবিনেট প্রথার কয়েকটি মূলনীতি প্রবর্তিত হয় এবং বলা হয় স্যার রবার্ট ওয়ালপোলই ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী। এটি মনে রাখবে, ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোলই। 1742 সালে যখন কমন সভায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ওঠে তখন তিনি পদত্যাগ করে মন্ত্রিসভা যে পার্লামেন্টের সমর্থনের উপর নির্ভরশীল ক্যাবিনেট ব্যবস্থার এর মূলনীতি প্রবর্তিত হয়। এছাড়াও সংস্কার প্রথার মাধ্যমে রাজনৈতিক দল গঠন এবং নির্বাচন ব্যবস্থারও একটা সময় গিয়ে উন্নতি ঘটে এবং রাজা দ্বিতীয় চার্লসের আমলে ইংল্যান্ডে রাজনৈতিক দল ব্যবস্থার উদ্ভব ঘটে। এর আগে রাজনৈতিক দল ছিল না। সে সময় টরি এবং হুইগ নামে দুটি রাজনৈতিক দলের সৃষ্টি হয়। এটি ইংল্যান্ডের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক দল। এই দুটি রাজশক্তির সমর্থক হিসাবে টরি দল এবং বিরোধী দল হিসাবে হুইগ দল পরিচিত ছিল। পরবর্তীকালে উভয় দলের মধ্যে ভাঙ্গন দেখা দেয় এবং ব্রিটেনের রাজনৈতিক দলীয় ব্যবস্থার পরিবর্তনও ঘটে যায়। এরপর ভোটাধিকারের প্রসার, অর্থাৎ ভোটাধিকার একটি সময় গিয়ে নারীদেরকে দেওয়া হয়। আগে নারীরা ভোটাধিকার পায়নি, পরবর্তীতে নারীদেরকে ভোটাধিকার দেওয়া হয় এবং প্রত্যক্ষভাবে জনগণ যাতে নির্বাচিত করতে পারেন প্রতিনিধি, তার ব্যবস্থা করা হয়। এরপরে শস্য আইন এবং সংস্কার আইন। সর্বশেষে দেখো শস্য আইন 1815 সালে ভূমি স্বামীদের স্বার্থে শস্য আইন প্রণীত হয়। এই আইনের লক্ষ্য ছিল শস্যের আমদানি বন্ধ করে দেশীয় ভূস্বামীদের কৃষিজাত মুনাফা সংরক্ষণ করা। 1826 সালে আবার এই আইন সংশোধন করে নতুন শস্য আইন প্রণীত হয়। এই আইনের বলে বুর্জোয়াদের স্বার্থের অনুকূলে ছিল না। সাথে নিজেদের অর্থনৈতিক সামঞ্জস্য বিধানের জন্য বুর্জোয়ারা পার্লামেন্ট থেকে ভূস্বামীদের প্রতিপত্তি অপসারণের জন্য সচেষ্ট হয়ে ওঠে। এই উদ্যোগের প্রত্যক্ষ ফলশ্রুতি 1832 সালে সংস্কার আইন। তাহলে উপরোক্ত যে আলোচনাগুলো আমি করলাম, এই আলোচনা থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে ব্রিটিশ সংবিধান বিবর্তনশীল, বৈপ্লবিক নয় এবং ব্রিটিশ সংবিধান কিন্তু পূর্ণাঙ্গও নয়। কারণ ব্রিটিশ সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পরিবর্তনের স্রোতধারায় নতুন নতুন আইন, নতুন নতুন নিয়ম, নতুন নতুন প্রথা সংযুক্ত হওয়ার ফলে ব্রিটিশ আইন আবারও পরিবর্তিত হতে পারে এবং ব্রিটিশ আইন এভাবে ধীরে ধীরে পরিবর্তন হয়ে একটি সময় গিয়ে নতুন রূপও পরিগ্রহ করতে পারে। যেমন আইভার জোনেস একটি কথা বলেছিলেন, যদি ব্রিটিশ শাসনতন্ত্র কতগুলো দলিল নিয়ে গঠিত না হয়ে সংগঠন নিয়ে গঠিত হয় তবে বলা যায় ব্রিটিশ শাসনতন্ত্র গড়ে উঠেছে, তৈরি হয়নি। সুতরাং দীর্ঘ 1500 বছরের ক্রমবিকাশের মধ্য দিয়ে ব্রিটিশ সংবিধান বর্তমান সময়ে এসে উপনীত হয়েছে। এজন্য জিসি মুডির একটি কথা দিয়ে শেষ করব। তিনি বলেন, দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ আ কন্টিনিউয়াসলি চেঞ্জিং ব্লেন্ড অফ দ্য অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্ন। শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয় থেকে সাধারণত যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো তোমাদের হয়ে থাকে সেগুলো তোমরা পড়ে নিবে। যেমন 1 নম্বর বলা যেতে পারে যে ব্রিটিশ সংবিধান বহু শতাব্দীর বিবর্তনের ফল, এই উক্তিটি ব্যাখ্যা করো। তাহলেও তোমরা এই উত্তরে এগুলো লিখবে। অথবা প্রশ্ন হতে পারে যে ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি, বরং গড়ে উঠেছে। এই ছিল আজকের মতো। সকলকে ধন্যবাদ।